আওয়ামী লীগ কোনো অন্যায় করে নাই। আওয়ামী লীগ যে দল, তার যে মুখবন্ধ, তার যে চার্টার, সেখানে মানব কল্যাণ ছাড়া আঞ্চলিক শান্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য কল্যাণ ছাড়া আর কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না, খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং একটা দল হিসাবে আওয়ামী লীগ অন্যায় করতে পারে না। আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার আসলে কিছু নাই। এবং আওয়ামী লীগ যে লক্ষ কোটি নিরীহ জনতা সমর্থন করে, বা তার যে নেতাকর্মীরা একেবারে গ্রাম গঞ্জ, ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা, থানা থেকে জেলা পর্যন্ত, এমনকি মহানগর পর্যন্ত, যারা একেবারে নির্মোহভাবে কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধুমাত্র দেশ মাতৃকার ভালোবাসায়, একটা আদর্শের ভালোবাসায়, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জায়গা থেকে আওয়ামী লীগ করেন, তারা অবশ্যই কোনো রকম কোনো অন্যায়, দুর্নীতি, হত্যাকাণ্ডের সাথে বা কোনো চক্রান্তের সাথে জড়িত নন। সুতরাং যে কোনো চক্রান্তের সাথে জড়িত নয়, যে কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, তার ক্ষমা চাওয়ারও আসলে কিছু নাই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, প্রচুর ভালো কাজ আমরা করেছি বাংলাদেশের মানুষের জন্য। সেই ভালোর সুফল যেটুকু করা হয়েছে সেটা এখনো বাংলাদেশের মানুষ পাচ্ছে। আপনি আমারে তাড়ায় দিতে পারেন, কিন্তু আপনি আমার ভালো কাজ তো মুছে ফেলতে পারবেন না। আপনি আমারে আপাতত বিদায় জানাতে পারেন, আপনি আমাকে 10 রকমের বারোয়ারি গালি দিয়ে আক্রান্ত করতে পারেন, আপনি আমাকে শারীরিকভাবে হত্যা করতে পারেন, আপনি আমাকে পেটাতে পারেন, আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন, কিন্তু 17 বছরে আমি আপনার অবকাঠামো যতটুকু এগিয়ে দিয়েছি বা উন্নত করেছি, তা তো আপনি নিজের স্বার্থেই ভাঙবেন না। সেটা দাঁড়িয়ে থাকবে অমর চিত্তে, সময়ে সাক্ষী হয়ে, যে আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। তবে হ্যাঁ, এই সরকার ক্ষমতায় থাকার সময় অবশ্যই কিছু ব্যক্তি তো ক্ষমতার অপব্যবহার, যারা বলে অ্যাবিউজ, সেটা করেছে, এবং তার দায়ভার তাদেরকেই নিতে হবে। জনাব তারেক জিয়া, আপনি এখন সরকারে, এখনো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মব চলছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অকারণে আক্রান্ত করা হচ্ছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পুলিশকে বলুন বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে। এবং আওয়ামী লীগের মতো একটি দলকে আপনারা কাগজে কলমে নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আনতে পারবেন না। এবং এই দুটি বৃহৎ দলের সংঘাতের মধ্যে যেটা হবে, যে দেশ হবে অশান্ত, এবং মাঝখান দিয়ে ওই যে জামাতে ইসলামীর যারা আজকে অপর প্রান্তে বসে থেকে বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি 2024 সালে এসেছে, তারাই দেখা যাবে বাংলাদেশটাকে খেয়ে ফেলবে। এবং তখন ঘুরে দাঁড়ানো আমাদের জন্য খুব বেশি সম্ভব হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে ভাষা তো বড্ড বড় ব্যাপার। সুতরাং রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ, বাংলাদেশটাই যদি না থাকে, যদি আমরা এই কথা বলে গৃহযুদ্ধের দিকে আমাদের দেশকে নিয়ে যাই, তাহলে আপনি আওয়ামী লীগ করবেন কিসের জন্যে? দেশই নাই তো আপনি আওয়ামী লীগ নিয়ে কি করবেন? দেশই নাই তো আপনি বিএনপি নিয়ে কি করবেন? আপনাদের কাছে করজোরে অনুরোধ, মাননীয় নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তিনি আমাদের দলের নেত্রী, তার কাছে ভালো সাজার জন্যে, সুকৌশলে তেল মারার জন্যে এমন সব কথা বলবেন না যেই কথায় উনি যা করতে চাচ্ছেন সেই কাজটা আরো কঠিন হয়ে যায়। আমি একজন নগণ্য কর্মী হিসাবে আজকে আমার বক্তব্য ব্যক্ত করলাম। আপনি যে কোনো ব্যবস্থা আমার বিরুদ্ধে গ্রহণ করতে পারেন, কিন্তু আপনাদের এই উস্কানিমূলক বক্তব্যের সাথে আমি একমত নই। আমরা ফাইট করার জন্য প্রস্তুত, কিন্তু ফাইটটা হতে হবে ফাইটের মতো, যেখানে নৈতিক অবস্থানটা তৈরি হবে। আমাদের বর্তমান বক্তব্যগুলোতে নৈতিক অবস্থান তৈরি করার জায়গাটা খুব দুর্বল। আপনি কয়টা চোখ দিবেন, কয় ব্যাগ রক্ত দিবেন সেটা জানাবেন, তারপরে রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ আলাপ হবে। একবার বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট। অবশ্যই ছাত্রলীগ যে কোনো সংকট মোকাবেলা করার জন্য যথেষ্ট, কিন্তু সেটা নেতৃত্বটা সঠিক হতে হবে, দিক নির্দেশনাটা অভিভাবক হিসেবে সঠিক হতে হবে। সেটা ঠিক ছিল কিনা সেটা চিন্তা করার বিষয়। আবারও এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের বাইরে থেকে খুব বড় সেবা করছেন কিনা আপনার বিবেককে প্রশ্ন করছি। আমাদেরকে সংগ্রাম আন্দোলন
করে যেতে হবে। তবে এর মধ্যে দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে গত সপ্তাহে আরেকটা ভাইরাল ক্লিপ, আপনারা জানেন যে তুরাগ নদী নিয়ে বিশাল আলোড়ন তৈরি হয়েছে। তুরাগে ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করা হয়েছে পানিতে ডুবিয়ে, এবং বেশ কয়েকজনকে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধারণা করা হয়, তারাও একেবারেই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু এর পাশাপাশি এই ক্লিপটাও চলছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা বাস্তবতা, যেখানেই আক্রান্ত করতে পারছে তারা আমাদেরকে আক্রান্ত করছেন। আপনারা দেখুন। এখন এই ডিম মারামারি মানে আসলে কবে যে থামবে জানি না, তবে আপনাদের কাছে বলতে চাই, দিস হ্যাজ টু স্টপ। এটার রেজাল্ট ভালো না। আই এম টেলিং ইউ, যারা দেশ চালাতে চান ব্যবস্থা গ্রহণ করুন, খুব ভালো কিছু হবে না। এনিওয়েজ, ডয়চে ভেলের কাছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে ব্যাপক আলোড়ন। মতিউর রহমান সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে কেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, এ নিয়ে আওয়ামী লীগের যারা সাইবার যোদ্ধা আছেন তারা অনেকে অনেক কথা বলছেন। ডক্টর ইউনূসের দুঃশাসন নিয়ে বেশি চিন্তিত, এবং তিনি যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, আমাদের এই প্রজন্মটাকে ধ্বংস করেছেন, বেয়াদব বানিয়ে দিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস যে অপূরণীয় ক্ষতিও বাংলাদেশে করেছেন, এটা যদি বুঝতে হয় এবং এটাকে এন্ডোর্স যদি করাতে হয়, তাহলে মতিউর রহমানের এই ইন্টারভিউর এই অংশ বিশেষটি আপনারা শুনুন। সেদিন আমি ঠিক বাসা পৌঁছেছিলাম 11:30টার সময়। পথে পথে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, হতে পারে, এটা কিন্তু কিছু না কিছু আলোচনার মধ্যে ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার ভেতরে এই ধরনের একটা চিন্তা সন্দেহ ছিল আমাদের মধ্যে থাকলেও সেটাকে তেমন গুরুত্ব দিনে সেটা আমাদের হয়তো একটা ভুল হয়ে থাকতে পারে। থাকলেও আমরা কি করতে পারতাম বা আমরা আদৌ কোনো কিছু করতে পারতাম কিনা সেটা মুশকিল। কারণ ঘটনা ঘটার সাথে সাথে আগে থেকে আমি নিজে, আমার অফিসে যারা সিনিয়র কর্মী আছেন বা বিশেষ ব্যক্তিরা আছেন, তারা সেদিন সেই রাত 11:30, 11টা, 11:30 থেকে এমন কোনো লোক ছিলেন না সরকারে যাদের সাথে আমরা যোগাযোগ করিনি। আমি নিজে পুলিশ প্রধান, আমি নিজে সামরিক গোয়েন্দা বাহিনী প্রধান, আমি নিজে র্যাব প্রধান, আমি বিশেষ পুলিশ শাখার সঙ্গে আমি যোগাযোগ করেছি, কথা বলেছি, ডিএমপি প্রধান যিনি, তার সাথে কথা হয়েছে। সকলেই বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, পুলিশ আসছে, পুলিশ যাচ্ছে, এই ধরনের কথাবার্তা। ঢাকা যে কোনোটাই সত্য ছিল না, সত্য হয় নাই। এবং যখন তারা এটা আক্রমণ করে তারা কোনো বাধার সম্মুখীন হয়নি, এবং পরেও ওইটা রাত 2:30 পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয় না। সেনাবাহিনী আসলো, তারা দূরে ছিল, র্যাব আসলো, তারা দূরে ছিল, এটা হতে দিয়েছে। ঘটনা 2:30টার পর রাত 3টার দিকে আমি হতপক্ষে 3জন প্রধান ব্যক্তিকে মেসেজ করেছিলাম, আপনাদের চোখের সামনে হলো, আপনারা কিছু করলেন না, আপনারা কিছু করলেন না, এটা হতে দিলেন আপনারা। এটাই মানে কবিতা কি আপনার অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি? আমাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি এই যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, কোনো কোনো ব্যক্তি তারা চেষ্টা করেছেন, কিন্তু আমার নিজের এটা পরিষ্কার যে অন্তর্বর্তী সরকার যদি সচেষ্ট হতে, শক্ত অবস্থান নিতেন, এমনকি প্রধান উপদেষ্টা তিনি যদি সরাসরি এখানে উদ্যোগ নিতেন, কাউকে বলতেন সরাসরি তিনি, তাহলে এটা বন্ধ করলে হতে পারতো। কারণ কোনো স্পষ্ট নির্দেশনা পুলিশের কাছে ছিল না, পুলিশ দিতে পারেনি, নিতে পারেনি। আমরা এই ঘটনার পর কিছুদিনের পরে, এই ঘটনার কিছুদিন পর দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় ব্যক্তি ছিলেন সাবেক একজন পুলিশ প্রধান, তাকে চলে যেতে হয়েছে, যদি কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। কিন্তু আমি নিজে মনে করি ওই দিনের ঘটনার পেছনে তার একটা হস্তক্ষেপ, সরাসরি তার একটা সরাসরি ভূমিকা না থাকলেও তিনি পুলিশকে তেমন কোনো নির্দেশনা দেয়নি যে তুমি এটা প্রতিহত করো, এটাকে বন্ধ করো, এটা একটা কারণ হতে পারে। আপনারা জনাব মতিউর রহমান সাহেবের নিজ মুখে শুনলেন। আপনারা মতিউর রহমান সাহেবকে প্রশ্ন করবেন যে আপনি এত হাস্যোজ্জ্বল ভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিলেন, আপনি এত উল্লসিত ছিলেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাহলে আপনার যে বন্ধু ইউনূস, সে আপনার প্রথম আলোরে এবং ডেইলি স্টারে এভাবে আক্রমণ হতে দিল কেন? আর আক্রমণ করলে সে আক্রমণ থামালো না কেন? আমরা শিখলাম, বুঝলাম, জানলাম যে ইউনূসের কোনো বন্ধু নাই। যে ইউনূসরে বন্ধু মনে করবে তার আর খুব বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। নেটিজেন যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের কথা বলেন, তারা প্রথম আলোর মতিউর রহমান সাহেবের ইন্টারভিউর এই অংশ বিশেষ
বেশি বেশি প্রচার করবেন, যাতে বাংলাদেশের মানুষ বোঝে যে কত বড় অভিশাপ এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল। ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আসল রূপ কি, তারা আসলে কাদের পারপাস সার্ভ করতে চেয়েছিল, এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে মতিউর রহমান সাহেব জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের শেখ হাসিনা তার বিরুদ্ধে ছিলেন, আছেন, থাকবেন, এটা পরিবর্তন খুব বেশি করতে পারবেন না, কারণ আরো অনেক ব্যাপার আছে, সবকিছু আমি অনুষ্ঠানে এখন বলতে চাই না, পরবর্তীতে আলাপ হবে। কিন্তু মতিউর রহমানরা যে ইউনূসের পারপাস সার্ভ করেও কোনো সুবিধা পান নাই, অর্থাৎ ইউনূস যে কারো বন্ধু হতে পারে না, এই ব্যাপারটা জাতির কাছে এবং সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার করে দেওয়া দরকার। এনিওয়েজ, আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, এটা সকল দলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউল আলম সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ আমার চোখে পড়েছে, এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আওয়ামী লীগের যে সমাচার, সেখানে বদিউল আলম সাহেবের যে বক্তব্যটা আছে তার কোনো প্রতিচ্ছবি আমি খুঁজে পাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে বদিউল আলম সাহেবের কথা সত্য। বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। তখন আমি একটা কলামে লিখছিলাম, শেখ হাসিনার মতো এটা এখন জেনে রাখা ভালো যে তারও যদি এরকম কোনো পরিণতি হয় কোনো সময়, খোদা না খাস্তা, তাহলে তখনও কিন্তু আওয়ামী লীগ কেউ করবে না, এই প্রতিবাদে আসবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর জন্য আসে নাই, তার কিছু হইলেও আসবে না। যেমন উনি যে এখন গেলেন, ওনার জন্য কি কেউ প্রতিবাদ করেছে? ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি, আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাড়ছে। আপনারা বদিউল আলম সাহেবের কথা শুনলেন। মাননীয় নেত্রী, আপনার কাছে আমাদের অনুরোধ, ওনার কথাটা অনুসরণ করা দরকার। যারা সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে টাকা পয়সার বিনিময়ে ছাড়া সংগ্রাম করতে চান বা করতে পারেন, তাদেরকেই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হবে। মার্সেনারি ভাড়া করা যায়, মার্সেনারি ভাড়া করে অনেক যুদ্ধ পরিচালনা করা যায়, কিন্তু যুদ্ধ জয় করা খুব কঠিন। একেবারে নিবেদিত যোদ্ধা ছাড়া, যে টাকা খোঁজে না, সম্পদ খোঁজে না, যার মিছিল করতে টাকা লাগে না, এই লোক ছাড়া কোনো সংগ্রাম আন্দোলন সফল করা খুব কঠিন। ঢাকার ছেলেরা ঢাকায় আন্দোলন করবে, রংপুরের ছেলেরা রংপুরে আন্দোলন করবে, তাহলেই তো সে আন্দোলন সফল হবে। নিজের বাড়ি, নিজের পাড়া, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন ছেড়ে 100 মাইল দূরে গিয়ে আপনি মিছিল করে পালিয়ে যেতে পারবেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি জয় বাংলা বলি, আমি জয় বঙ্গবন্ধু বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন যোদ্ধা, একজন কর্মী, তুমি পারলে আমারে ধরে নিয়ে যাও, আমি এরে ভয় পাই না। এই বক্তব্য দেওয়া কোনোদিনও সম্ভব না ভাড়া করা কোনো ব্যক্তি বা কোনো নেতার মাধ্যমে। সুতরাং ছোট মুখে বড় কথা, অনুরোধ করছি, রাজনৈতিক প্রেসক্রিপশনে একটু পরিবর্তন আনা বড্ড জরুরি হয়ে গেছে। বাংলাদেশে খুব শক্ত আইনের প্রয়োগ হওয়া দরকার, যে তালাক দেন, ডিভোর্স দেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু একজন সন্তানকে আপনি পৃথিবীতে এনেছেন, সেই সন্তানের অধিকার, তার সুরক্ষা দুইজনকে একসাথে নিশ্চিত করতে হবে। আর না হলে জেলে ঢুকিয়ে দেন, শাস্তি দেন। এখনকার জেনজিদের ভাষায় পাছার চামড়া এক করে ফেলেন। আপনি কারে জিজ্ঞেস করে সন্তানকে পৃথিবীতে আনছেন? আপনি তাকে ভালোবাসা দিবেন, তাকে সুরক্ষা দিবেন, তাকে শিক্ষা দিবেন, তাকে
চিকিৎসা দিবেন, বাসস্থান দিবেন, তাকে সুখ, শান্তি, একটা নিরাপদ পরিবেশ দিবেন বড় হয়ে ওঠা। অথচ আপনাদের দুইজনের সংঘাত, স্বামী স্ত্রী, ভোগান্তিতে ওই সন্তান। তালাক থাকবে, তালাক হবে, ঝগড়া বিবাদ থাকবে, বাট প্লিজ অ্যাজ এ নেশন উই হ্যাভ টু টেক এ ডিসিশন যে আমাদের অনাগত ভবিষ্যৎ যখন ভবিষ্যতের নামে চলেই আসে আমাদের মাঝে এই পৃথিবীতে, তাদের আমরা অ্যাবান্ডন করতে পারি না, তাদের আমরা পরিত্যাগ করতে পারি না। সংসদ চলছে, শক্ত আইন বানান, ডিভোর্স হোক, বাবা বা মা দুজনই একই সাথে ওই সন্তানের ভরণ পোষণ সুরক্ষার জন্য দায়ী হবেন। এবং আজকে যে কন্যা সন্তানকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। উই আর গডস চাইল্ড। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন টু বি বেটার। দিস ইজ নট আওয়ার পারপাস, দিস ইজ নট হাউ উই ডু থিংস। উই হ্যাভ টু বি হিউম্যান, উই হ্যাভ টু বি সিভিলাইজড, we have to be kind, we have to be compassionate. A society that does not protect the children of its society is not a society at all. A country that fails to protect its children, a new generation, it is not a country at all. এই গ্লানি, এই লজ্জা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং we have to come forward and we need to prevail. আমরা সকলে মিলে যদি ইউনাইটেড ভাবে একটা খুব সুন্দর বিশ্ব সৃষ্টি করার চেষ্টা করি, যেখানে নতুন প্রজন্মের সন্তানেরা নিজেদেরকে নিরাপদ বোধ করবে, আই বিলিভ সব জঞ্জাল আবর্জনা দূর হয়ে যাবে। আমরা এভাবেই ফিরে আসব বাংলাদেশে, এভাবেই বাংলাদেশের রাজনীতির ভারসাম্য ফিরে আসবে, এভাবেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সুরক্ষিত হবে, প্রতিষ্ঠিত হবে, এভাবেই বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আলোকিত হবে এবং বাংলাদেশ হবে একটি ঐশ্বর্যশালী, সম্পদশালী বাংলাদেশ, সুখের, শান্তির বাংলাদেশ। আমি জানি আমার ভিতরে যে আগুন আছে, সেই এক আগুন আপনাদের মাঝে আছে। আমরা নিশ্চয়ই অন্ধকারে হারিয়ে যাব না। We will rise from ashes. আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা মৃত্যুবরণ করার জন্য পৃথিবীতে আসি নাই, আমরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে এসেছি। আপনি মৃত্যুবরণ করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তা হবে না। আমি আপনার পাশে ছিলাম, আছি, থাকব। আজ সংকটময় মনে হতে পারে, আজ অন্ধকার চোখে দেখা যেতে পারে, কিন্তু অপেক্ষমান এক সোনালী দিন, এক সোনালী ভবিষ্যৎ। We shall not wither away, we shall stand our ground, and inshallah we will be the champions of history of Bangladesh, of the history of mankind.